প্রেমেন্দ্র মিত্রের একটা অসাধারণ গল্প নিয়ে আজকে আমরা কথা বলবো। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, যদি কেউ আপনাকে একটা ভুতুড়ে বাড়িতে এক রাত কাটানোর চ্যালেঞ্জ করে, আপনি কি রাজি হবেন? আজকের গল্পটা ঠিক এই রকমই একটা চ্যালেঞ্জ নিয়ে, যেখানে একজন যুক্তিবাদী মানুষ যে ভূতে একদমই বিশ্বাস করে না, তার বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে এক দারুণ লড়াই বেঁধে যায়। তো চলুন এই টানটান উত্তেজনার গল্পটার ভেতরে ঢোকা যাক। আমরা মোট 6টা ভাগে গল্পটাকে ভেঙে দেখব। শুরুটা হবে একটা সাধারণ তর্ক বা বাজি থেকে, তারপর সেটা আমাদের নিয়ে যাবে একটা ভয়ঙ্কর রাতের দিকে, আর শেষে অপেক্ষা করছে এক দারুণ চমক। গল্পের শুরুটা কিন্তু জানেন, কোনো ভুতুড়ে কাণ্ড দিয়ে হচ্ছে না। শুরু হচ্ছে দুই বন্ধুর মধ্যে এক জোরদার তর্ক দিয়ে। আমাদের গল্পের যিনি কথক আর তার বন্ধু বিমল, তাদের মধ্যে একটাই বিষয় নিয়ে তুমুল ঝগড়া। ভূত কি সত্যি সত্যি আছে, নাকি সবটাই বাজে কথা? একদিকে আছেন আমাদের কথক, একজন পাকা শহুরে মানুষ, যিনি ভূতের গল্প শুনলে হেসেই উড়িয়ে দেন। তার মতে এসব হলো জঙ্গলি বুদ্ধির ফসল, আর কিচ্ছু না। আর অন্যদিকে তার বন্ধু বিমল, সে জঙ্গলে কাজ করে আর ভূতের অস্তিত্বে তার অগাধ বিশ্বাস। তো বুঝতেই পারছেন, এই দুই একেবারে উল্টো মানসিকতার মানুষের তর্কাতর্কি থেকেই জন্ম নিল এক সাংঘাতিক চ্যালেঞ্জের। বন্ধুর এই ঠাট্টা তামাশায় বিমলের আত্মসম্মানে খুব লাগে। সে রেগে গিয়ে সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোর এতই যদি সাহস, যা একবার ওখানে যা, মাহুরি কুঠির ভেতরে এক রাত কাটিয়ে আয় দেখি। আর এই একটা কথাই ব্যাস গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল। এরপর 2 দিন কেটে গেল। সেই তর্কের কথা হয়তো সবাই ভুলেই গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা জরুরি টেলিগ্রাম এসে পৌঁছালো। আর ওই একটা মাত্র টেলিগ্রামই আমাদের কথককে এমন এক রহস্যের জালে জড়িয়ে ফেলল, যেটাকে তিনি এতদিন স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। টেলিগ্রামের লেখা কথাগুলো ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু সাংঘাতিক ভয়ের। বিমল মরণাপন্ন, এক্ষুনি চলে এসো। এই খবরটা পাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করার উপায় ছিল না। কথক সঙ্গে সঙ্গে ছোটনাগপুরের এক দুর্গম খনি এলাকার দিকে রওনা দিলেন। এক লম্বা আর ভীষণ অস্বস্তিকর যাত্রা শুরু হলো। ভাবুন একবার, সামান্য একটা তর্কাতর্কি থেকে ব্যাপারটা কত দ্রুত অন্যদিকে মোড় নিল। আমাদের কথক এখন একটা নির্জন অচেনা জঙ্গলের দিকে একরকম মরিয়া হয়েই ছুটে চলেছেন। সারা রাস্তা তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, বিমলের ঠিক কী হয়েছে। গভীর নিস্তব্ধ জঙ্গল পেরিয়ে অনেক ঝক্কি সামলে কথক যখন খনি শিবিরে পৌঁছালেন, দেখলেন চারদিক একেবারে শুনশান, অদ্ভুতভাবে জনশূন্য, কেমন যেন একটা গা ছমছমে থমথমে পরিবেশ। আর খুব শিগগিরই তিনি বুঝতে পারলেন এই নিস্তব্ধতার কারণটা কি। তিনি যে খবরটা শুনলেন তা ছিল একেবারে বিধ্বংসী। বিমল আর বেঁচে নেই। শোনা গেল সে নাকি ওই অভিশপ্ত মাহুরি কুঠিতে গিয়ে এক রহস্যজনক দুর্ঘটনার শিকার হয়েছে। আর স্থানীয় যারা ছিল তারা সবাই ভয়ে পালিয়েছে। তাদের দৃঢ় বিশ্বাস এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, এর পেছনে আছে কোনো অশরীরী শক্তি। বন্ধুর মৃত্যুর খবরটা শুনে কথকের মনে সাংঘাতিক অপরাধ বোধ জন্মালো। তার মনে হতে লাগলো ওই তর্কের জন্যই হয়তো বিমলের এই পরিণতি। তাই তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিলেন। ঠিক করলেন, বিমলের অসমাপ্ত চ্যালেঞ্জটা তিনি নিজেই গ্রহণ করবেন। সত্যিটা খুঁজে বের করার জন্য সেই রাতেই তিনি মাহুরি কুঠিতে যাবেন। তো চলুন এবার গল্পের সবচেয়ে রোমহর্ষক অংশে প্রবেশ করা যাক। আমাদের কথক হাতের শুধু একটা টর্চ আর আত্মরক্ষার জন্য একটা লোহার রড নিয়ে সেই ভাঙাচোরা ভুতুড়ে কুঠি বাড়িতে ঢুকলেন। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার আর এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। আর তারপরই শুরু হলো একের পর এক অনিবিয়াসনীয় ঘটনা। প্রথমে তিনি খুঁজে পেলেন বিমলের মানি ব্যাগটা, যেটা ওখানে থাকার কোনো কথাই নয়। এরপর পাশের একটা খালি ঘর থেকে কিছু একটা সজোরে আছড়ে পড়ার শব্দ এলো। তারপর বারান্দা থেকে শোনা গেল কেউ যেন ছেঁড়া চটি পায়ে দিয়ে ঘষতে ঘষতে হাঁটছে। আর সব কিছুর ঊর্ধ্বে একটা অশরীরী গলা ফিসফিস করে তার নাম ধরে ডাকলো, ভূপেন। এই সমস্ত ঘটনা তার যুক্তিবাদী মনটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এই অবস্থায়, মানে এতগুলো ঘটনার পর, যে কোনো যুক্তিবাদী মানুষের মনেও তো সন্দেহ দানা বাঁধবে, তাই না? কথকের মনেও প্রশ্নটা এলো। আর সত্যি বলতে কি, আমাদের মনেও আসছে, যা হচ্ছে তা কি সত্যি কোনো ভূতের কাণ্ড?
নাকি কেউ তার সাথে ভয়ঙ্কর মজা করছে, অথবা এই ভয়, এই একাকিত্বে তার নিজের মনই তাকে ধোঁকা দিচ্ছে? এই যখন অবস্থা, সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে এলো। এমন একটা গলা যা কথক খুব ভালো করেই চেনেন। এ তো তার মৃত বন্ধু বিমলের গলা। ওই কণ্ঠস্বরটা নিজেকে বিমলের আত্মা বলে পরিচয় দিল। সে বলতে লাগলো, আলো জ্বালিস না, এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে তোকে আমার দুটো কথা বলার আছে। সে নাকি দুটো শেষ বার্তা না দিতে পারলে মুক্তি পাবে না, তাই পৃথিবীতেই আটকে আছে। এখন এই ভূত যে গল্পটা বলতে শুরু করে সেটা আরও অদ্ভুত। সে বলে এই কুঠিতে নাকি আরও দুটো ভূত আছে। একজন হলো যোধমল, মুঘল আমলের। সে নাকি একটা মুক্তোর হার চুরি করে লুকিয়ে রেখেছিল, কিন্তু কোথায় রেখেছে তা বলার আগেই মারা যায়, তাই সে আটকে আছে। আর অন্যজন হলো দেবদত্ত, একেবারে অশোকের আমলের। সে একটা মূর্তি বানিয়েছিল যার নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। যতদিন না তারা সঠিক নামটা বলছে ততদিন সে মুক্তি পাবে না। মানে বুঝতেই পারছেন ভূত হয়ে আটকে থাকার কারণগুলো কি অদ্ভুত আর হাস্যকর। তো বিমলের ভূত যখন তার শেষ কথাগুলো বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে এমন একটা শব্দ হলো যা পুরো ভৌতিক পরিবেশটাকেই এক নিমেষে ভেঙে চুরমার করে দিল। ভূতটা হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ করে ওঠে। গল্পে এটাকে বলা হয়েছে ভূতকার, মানে ভুতুড়ের ঢেকুর। ভূতটা এটাকে যতই অতিপ্রাকৃত ঘটনা বলে চালানোর চেষ্টা করুক না কেন, আমাদের কথকের কানে কিন্তু শব্দটা একদম অন্যরকম শোনালো। তার কাছে এটা ছিল একটা সাধারণ মানুষের হেঁচকি। ব্যাস, ওই একটা শব্দেই সব রহস্যের অবসান। কথক আর এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দেশলাই জ্বালিয়ে মোমবাতিটা ধরিয়ে ফেললেন। দেখলেন ঘরে কেউ নেই, কিন্তু তার চোখ গেল ঘরের কোণে থাকা একটা বড় কাঠের আলমারির দিকে। এক ঝটকায় সেটার দরজা খুলতেই পুরো ষড়যন্ত্রটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তর্কে জেতার জন্য বিমল কি অসাধারণ এক নাটকটাই না সাজিয়েছিল। সে আগে থেকেই স্থানীয় শ্রমিকদের কুসংস্কারের সুযোগ নিয়েছিল, একটা মেলার নাম করে তাদের ছুটি দিয়ে এলাকা খালি করেছিল, আর তার বিশ্বস্ত চাকর রামদিনকে দিয়ে ভুতুরে শব্দ তৈরি করিয়েছিল। আর নিজে লুকিয়েছিল ওই আলমারির ভেতরে। আলমারির ভেতর থেকে হাতে নাতে ধরা পড়ে। আমাদের জলজন্ত বিমলকে তো স্বীকার করতেই হলো। বেচারা মন খারাপ করে বলল, সবই ঠিকঠাক চলছিল, ওই হেঁচকিটাই সব মাটি করে দিল। এই অসাধারণ গল্পটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভেবে দেখুন, কথককে কিন্তু কোনো ভূত ভয় দেখায়নি, তাকে ভয় দেখিয়েছিল একটা নিখুঁতভাবে সাজানো গল্প, আর তার সাথে আমাদের সবার মনের ভেতরে লুকিয়ে থাকা অজানার ভয়। তাহলে প্রশ্নটা হলো, আমাদের ভয়টা কতটা বাস্তব আর কতটা আমাদের নিজেদেরই তৈরি করা বিশ্বাস?